সকলকে স্বাগত। আমি বাসর ঘরে ঢুকতেই দরজা জানলা লাগিয়ে দিলাম। গা থেকে শার্টটা খুলতে খুলতে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা তার স্বামীর জায়গায় আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? দরজা লাগিয়ে দিলেন কেন? বাসর রাতে দরজা বন্ধ করে যা করে তাই করব, তাই লাগিয়ে দিলাম। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বলল, কি বলছেন এসব? আমার স্বামী কোথায়? মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। আমি পৈশাচিক হাসি দিয়ে বললাম, আমি ঠিকই বলছি, আপনার স্বামী আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকার বিনিময়ে। আর হ্যাঁ, এখন ন্যাকা কান্নাকাটি করবেন না। কান্নাকাটি একদম পছন্দ না আমার। বাসর রাতে অন্য পুরুষের মুখে এমন কথা শুনে কথার বুকটা ছ্যাঁত করে উঠল। না, এ হতে পারে না। উনি আমাকে বিক্রি করে দিতে পারেন না। উনি না আমার ভালোবাসত, আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিল কোনোদিন ছেড়ে যাবে না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। মিস্টার রাফি, একটু রুমে আসেন তো। ফোন করে বললাম। আমি মেয়েটার সামনে বসে আছি, শরীরে ভাঁজগুলো দেখে নিচ্ছি। গ্রামের মেয়ে, দেখতে খুবই সুন্দর সুন্দর। মেয়েটাকে দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবে। মনে হচ্ছে স্বর্গের পরীটা আমার সামনে বসে আছে। মেয়েটার কাঁদছে ভয়ে, বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। চোখ মেলে মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়ছে। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আমি মৃদু হেসে দরজা খুলে দিলাম। মিস্টার রাফি রুম এসে বলল, স্যার, টাকাটা পরে দিলেও পারতেন। আর জিনিস ঠিক আছে তো? একদম ঠিকঠাক। আমি 2 মাস প্রেম করে একবার ছুঁয়ে দেখিনি। আপনি আমার জীবনের প্রথম কাস্টমার। আপনার বিশ্বাস ঠিক রাখতে পেরেছি আমি মনে করি। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ মিস্টার রাফি, আমি জানি আপনার সম্পর্কে মিস্টার নাজমুলের কাছে সব শুনেছি। ধন্যবাদ স্যার, অধমকে এতটা বিশ্বাস করার জন্য। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে মেয়েটা রাফির গালে চড় বসিয়ে দিল। ছি, তোর লজ্জা করে না আমাকে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিতে? কেন এই কষ্টের বুকে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? তোর কোন দিন ভালো হবে না। আমি মা বাবা হারা মেয়ে, তোকে অভিশাপ দিচ্ছি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাফি চলে গেল। চলে যাওয়ার আগে মেয়েটার দিকে কেমন করে তাকালো। আমি রাফি সাহেবের অদ্ভুত ধৈর্য ক্ষমতা দেখে হতবাক। এই জন্য এইসব ধান্দা করতে পারে। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে যখন নিজেই দরজা লাগিয়ে দিল, তখন বিস্ময়ের দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এখনো। সত্যি মেয়েটাকে সৃষ্টিকর্তা বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। যতই দেখছি মেয়েটার মাঝে হারিয়ে যাচ্ছি। মেয়েটা তার শাড়ির আঁচলটা বুক থেকে টান মেরে খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, এই নেন, শুরু করুন পশুদের মতো উপভোগ করে। আপনি পুরুষ, তার পরিচয় দেন। কি হলো, শাড়ির আঁচল ফেলে দিয়েছি। আপনার কষ্ট হলে আমি সবকিছু খুলে দেই। জানেন, কাল হয়তো আমার পরিচয় হবে আমি একজন নষ্টা মেয়ে। তবে এর বিচার আমি চাইব সৃষ্টিকর্তার কাছে। বলবো কেন আমাকে এত কষ্ট দিয়েছে। ছোটবেলায় মা বাবাকে কেড়ে নিয়েছে, তখন কেন আমাকে নিয়ে নেয়নি? কি হলো, কাঁদছেন কেন? কাঁদবো তো আমি। ফ্লোরে পড়ে থাকা শাড়ির আঁচলটা তুলে মাথায় ঘুমটা দিয়ে দিলাম। মেয়েটা করুণ দৃষ্টিতে একবার তাকালো আমার দিকে। ভয় পাবেন না, আপনি নিরাপদ। পৃথিবীর সব পুরুষরা যেমন ভালো না, তেমনি সব পুরুষরাও খারাপ না। আপনি এখানে কিভাবে এলেন? আর কেমন করে আপনাকে দালালরা বিয়ে করলো? মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলল, আমি পালিয়ে এসেছি। মানে, কেমন করে? তাহলে শুনুন। 7 বছর বয়সেই মা বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। তারপর মামা মামির কাছে বড় হই। মামি আমাকে 2 চোখে দেখতে পারতো না। আমার বয়স যখন 15 বছর, তখন ক্লাস 10-এ থাকাকালীন মামা প্যারালাইজড হয়ে যান। মামা অসুস্থ হওয়ার পর মামির অত্যাচার আরও বেড়ে গেল।
সারা বাড়ির কাজ আমি একাই করতাম। প্রতিদিন বাসি পান্তা ভাত দিত, কোনোদিন কোনো অভিযোগ করিনি। মনকেও বলে সান্ত্বনা দিতাম যে তারা আমাকে আশ্রয় দিয়েছে, এতেই অনেক। একদিন কাঁচের একটা গ্লাস হাত থেকে পড়ে যায়। মামি রান্নাঘরে রান্না করছিল। রান্নাঘরে থাকা ভাজা কাঠি দিয়ে মাছ উল্টাচ্ছিল। তিনি যখন দেখলেন ভাঙা গ্লাসের টুকরোগুলো মাটি থেকে তুলতেছিলাম, তখনই পিছন থেকে আমার পিঠে গরম ভাজা কাঠি চেপে ধরে। মাগো বলে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন হুঁশ হয় তখন দেখি আমি ফ্লোরেই পড়ে আছি। কেউ এক ফোঁটা পানিও মাথায় দেয়নি। পিঠে হাত দিয়ে দেখি জামা পুড়ে পিঠের চামড়াগুলো ক্ষত হয়ে গেছে। সেই দিন রাতে অনেক কেঁদেছিলাম। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলেছিলাম, আর কত কষ্ট দিবেন আমায়? আমি যে আর সইতে পারছি না। আমাকে আপনার কাছে নিয়ে নেন। কেউ ভালোবাসে না আমায়। তার 1 বছর পর যখন কলেজে উঠলাম, তখন টিউশনি করে মামিকে টাকা দিতাম। রাতে দর্জি কাজ করে নিজের পড়াশোনা চালাইতাম। একদিন রাতে একটা রং নাম্বার থেকে ফোন আসে। সালাম দিয়ে পরিচয় জানার পর ফোনটা কেটে দেই, রং নাম্বার বলে। কিন্তু লোকটি প্রায় ফোন দিত। প্রথমে বকাঝকা করলেও পরে আর পারিনি। তারপর বন্ধুত্ব। আবার বন্ধুত্ব থেকে কখন যে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম বুঝিবার পারিনি। প্রথম যেদিন মিট করেছিলাম, ওই আমাকে ছুঁয়েও দেখেনি। চোখ দুটি মাটির দিকে করে বলেছিল, আমি তোমায় বিয়ের আগে স্পর্শ করব না। ওর মুখে কথাটা শুনে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম। কারণ বর্তমান সময়ে যেখানে ফিজিক্যাল রিলেশন সম্পর্কের সাথে এমন একটা বিষয়, সেখানে রাফি আমার হাতটাও স্পর্শ করে দেখেনি। আমার চোখে কখন যে আনন্দের অশ্রু এসে পড়ল বুঝতে পারলাম না। এই কথা, তুমি কাঁদছো কেন? কথাটা বলে আমার চোখের পানি মুছে দিয়েছিল। আমার নাম হচ্ছে করিমা জাহান কথা। সবাই কথা বলে ডাকতো। সেই সুবাদে সেও কথা বলে ডাকতো। এদিকে বাসায় মামি বিয়ের জন্য চাপ দিচ্ছিল। মামি টাকার লোভে পাশের গ্রামের 60 বছরের মোড়লের কাছে আমার বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে ফেলে। আমি রাফিককে সব জানাই। সে বলে পালিয়ে যেতে তার সাথে। মামাকে সব খুলে বলি। মামা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যা রে মা, তোর কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। তোর অভাগা মামাকে ক্ষমা করে দিস। বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসে বিয়ে করি রাফিকে। তারপর এই বাসায় নিয়ে আসে। মেয়েটার কথা শুনে চোখের পাতাগুলো ভেজে যাচ্ছে। চোখ মুছে বললাম, বাস্তবতা বড়ই কঠিন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলেন। আমাকে এত টাকা দিয়ে কেন কিনেছেন? আমি হাহা করে হেসে দিয়ে বললাম, কেন আপনাকে কিনেছি জানেন? আজকে আপনার যেমন ফুলশয্যা রাত, তেমনি আজ আমার ভালোবাসার মানুষের ফুলশয্যার রাত অন্য কারোর সাথে। মেয়েটার পায়েও পড়েছি। বলেছিলাম তোমার ভালোবাসা আমাকে ভিক্ষে দাও, দেয়নি। বরং আমার ভালোবাসাকে উপেক্ষা করে শহরের সবচেয়ে বড় লোকের ছেলের বউ হতে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই মনের কষ্ট ভুলতে এটাই করেছি। মেয়েদের প্রতি ছোটবেলা থেকেই ঘৃণা, কারণ আমার মা আমাকে 4 বছরে রেখে অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে। আমার বাবা মায়ের ছবিটা নিয়ে মাঝে মাঝে কাঁদতো। আমার বাবাকে দেখেছি কতটা অসহায় মানুষ হতে পারে। বাবাকে যখন মার কথা জিজ্ঞেস করতাম, বাবা চুপ করে থাকতো, কোনো কথা বলতো না, শুধু আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতো। যখন একটু বড় হলাম, 5ম শ্রেণীতে পড়ি, তখন বুঝতে পারি যে আমার মা চরিত্র ভালো ছিল না। পাড়ার লোকে নানান প্রকার কটূক্তি করত। বাবা তাদের কথায় কান না দিয়ে বলতো, আমার বাবা আমার কষ্ট হবে ভেবে দ্বিতীয় বিয়ে করেনি। অথচ বাবা চাইলে আম্মুর চেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করতে পারত, কারণ আমাদের অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। দিনগুলি ভালোই কাটছিল। কলেজে উঠে সাথী নামের একটা মেয়ের
বাঁকা চাহনির মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। প্রথমে বন্ধুত্ব, তারপর তার রূপ নেই ভালোবাসায়। মেয়েটা আমাকে অনেক ভালোবাসতো, সব সময় আমায় কেয়ার করত। পারিবারিকভাবে বিয়েও ঠিক ছিল, কিন্তু হঠাৎ বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমার জীবনে আবারও অন্ধকার নেমে আসে। বাবার মৃত্যুতে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। ব্যবসায় মোটামুটি বড়সড় একটা ধাক্কা খায়। অন্যদিকে সাথীও কেমন যেন এড়িয়ে চলে আমাকে। রাত 3টা পর্যন্ত ফোন ব্যস্ত দেখায়, কিন্তু বলে গ্রুপ স্টাডি, বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত থাকে। আমি কিছু মনে করি না, কিন্তু যেদিন দেখলাম পার্কে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে, সেই দিন আমার পৃথিবীটা উলটপালট হয়ে গেল। বুকের ভেতরটা যন্ত্রণায় পুড়ে যাচ্ছিল। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম সাথী আর ছেলেটা নিউ রিলেশনশিপে গেছে। নাজমুল যখন বলল, ভাইয়া সাথী সাজিবের সাথে অশ্লীল কাজ করছে, কথাটা শুনে নাজমুলকে একটা চড় মারি। কি বলছিস তুই? সাথী কখনো আমাকে ঠকাতে পারে না। সাথীকে পরের দিন পার্কে দেখা করতে বললাম। কেন ডেকেছ? কেন ভালোবাসার মানুষকে ডাকতে পারি না? তা পারো। তুমি জানো না সামনে আমার পরীক্ষা, তাই বুঝি? আচ্ছা, পার্কে বাদাম খাওয়া, হোটেলে একান্ত সময় কাটানো কি তোমার পরীক্ষা? রাজ, তুমি পাগল হয়ে গেলে? কি বলছো এসব? আমি ঠিকই বলছি। তুমি সজীবের সাথে অবৈধ কাজ করনি? আমার কাছে তোমার সবকিছুর প্রমাণ আছে। করেছি, কারণ তোমাদের কি আছে? রাফি এখন বাংলাদেশের নামকরা ধনী। সাথীর মুখে কথাটা শুনে চমকে গেলাম। এই কি আমার ভালোবাসার সাথী? না, সময়ের সাথে মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। সাথী যাওয়ার আগে বলে গেল, আমার সামনে যেন তোকে কোনোদিন না দেখি। আমি পার্কে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়েছিলাম সাথী চলে যাওয়ার দিকে। যেদিন সাথীর বিয়ে হয় সেই দিন তার কাছে খুব করে কেঁদেছিলাম, কারণ তাকে যে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। কিন্তু সে আমার বুক ফাটানো আত্মচিৎকার শুনেনি। আজ সে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত। হঠাৎ করে কথা বলে উঠল, আপনার কষ্ট আমার চেয়ে অনেক বেশি। না, ছেলেদের কোনো কষ্ট নেই। কে বলেছে কোনো কষ্ট নেই? আমি বলছি ভুল বলছেন আপনি। আচ্ছা বাদ দেন, আপনার সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আপনি ঘুমিয়ে পড়েন। যদি ক্ষমা না করি? কেন করবেন না? আচ্ছা, ক্ষমা করবো এক শর্তে। কি শর্ত? আপনার মনের ছোট্ট ঘরে একটুখানি জায়গা দিতে পারবেন? আপনার পায়ের নিচে চিরজীবনের জন্য একটু ঠাঁই দিবেন? এইসব কি বলছেন? মেয়েদের আর কোনোদিন হয়তো বিশ্বাস করতে পারবো না। আর আমি একটা কালো মেঘের টুকরার মতো। আপনার জীবনটা কেন নষ্ট করবেন? আপনি হয়তো ভুলেই গেছেন দুটি কালো মেঘের ঘর্ষণে বৃষ্টি ঝরে পড়ে, সেখান থেকে সবুজের সৃষ্টি হয়। মেয়েটার করুণ চোখেই প্রথম ভালোবাসা দেখতে পেলাম। মেয়েটার চোখের পানি মুছে দিয়ে কাছে টেনে নিলাম। পরের দিনই কথাকে বিয়ে করি, আর 5 বছর পর রাইসাকে কোলে নিয়ে বসে আছি। রাইসা কথা আর আমার মেয়ে, দেখতে ঠিক মায়ের মতোই হয়েছে। কথা কিচেনে রান্না করছে, আমি টিভি দেখছি। হঠাৎ একটা নিউজ দেখে চমকে উঠলাম। সুনামধন্য ব্যবসায়ীকে পরকীয়ার দায়ে তার স্ত্রী খুন করল। টিভিতে সাথী ছবিটা দেখে মনে মনে বললাম, নিশ্চয় সৃষ্টিকর্তা উত্তম বিচারকারী। চোখ থেকে নিজের অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে মনে বলতে লাগলাম, কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। তার প্রমাণ আবারও পাওয়া গেল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলেই সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত।